প্রিয় ছাত্রছাত্রী, গত ক্লাসে আমি তোমাদের সামনে দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এখন সর্বত প্রশ্ন যায়, তাহলে 2 মার্কের কোয়েশ্চেনগুলো করাচ্ছেন না কেন? আমি একদিন 2 মার্কের কোয়েশ্চেনগুলো অলরেডি একটা ক্লাসে পুরোটাই করাবো। আজ 9 তারিখ না 10 তারিখ? 10। আমি এর পরবর্তী ক্লাসে 2 মার্কের কোয়েশ্চেনগুলো সাজেস্ট করে কোথায় প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে সেই সম্বন্ধে একটা ধারণা দিয়ে বা বইয়ের পেজ নম্বরগুলো তুলে দিয়ে আমি এই 2 মার্কের কোয়েশ্চেনগুলো এর আগে পরের দিন আমি করিয়ে দেব। আজকে যেটা তবুও আমি একটু আলোচনা করি। এখানে আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো, হোভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো। খুব মজার কথা, আমরা এর আগে একটা মহামন্দা নীতি পড়েছিলাম। তো তাতে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল, তার প্রভাব আমেরিকাতেও পড়েছিল। যাই হোক, এই মহামন্দা নীতির ফলে আমেরিকাতে যখন অর্থনৈতিক বিপর্যয়, সংকট, বা ইউরোপের বিভিন্ন দেশে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন মার্কিন রাষ্ট্রপতি বা মার্কিন প্রেসিডেন্ট হোভার যে ঘোষণা দিয়েছিল সেটাকে বলছে হোভার মোরাটোরিয়াম। এবার আমি আলোচনায় যাচ্ছি, হোভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো। তোমাদের একটু ধারণা দিয়ে দিই। এ বইটার 2 মার্কের এটা কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। তোমরা ঠিক সঠিকভাবে লিখতে পারবে তোমরা যদি খালি কথাটা শোনো একটু। এছাড়াও আমি আর একটা কোয়েশ্চেন আলোচনা করব, বেনিটো মুসোলিনির একটা জীবনীটা তুলে ধরব, আর বেনিটো মুসোলিনি প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট দল কিভাবে বা কেন ইতালিতে ক্ষমতা দখল করলো। বা বিকল্প কোয়েশ্চেনটা হয় যে ভাষায় সন্ধি অর্থনৈতিক কারণে কিভাবে ইতালিতে ফ্যাসিস্ট দল ক্ষমতা দখল করলো বা ফ্যাসিস্ট দলের উত্থান হলো। বা বিকল্প কোয়েশ্চেন, বেনিটো মুসোলিনি কিভাবে ইতালিতে বেনিটো মুসোলিনির নেতৃত্বে ইতালিতে কিভাবে ফ্যাসিস্ট দল ক্ষমতা দখল করেছিল। তো যাকে আমি পরে প্রশ্নটা লিখাবো তার আগে আলোচনা করি। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমি এই মুহূর্তে যেটা আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে হোভার মোরাটোরিয়াম। প্রশ্ন জানতে পারে মাঝে অনেকগুলোই পাতাসার থেকে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যেগুলো ছড়ে যাচ্ছে সেগুলো তোমরা অলরেডি একটু ভালোভাবে পড়বে। সেখান থেকে শর্ট কোয়েশ্চেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই শর্ট কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে সেগুলো করতে হবে। এবার আমি যেটা আলোচনা করছি, হোভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো। 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দাভাব শুরু হলো। মার্কিন অর্থনীতিতে তার একটা প্রভাব পড়েছিল। এ অবস্থায় আমেরিকা জার্মানিকে ঋণদান বন্ধ করে। যখন সারা বিশ্বব্যাপী মহামন্দাভাব দেখা দেয় তখন আমেরিকা জার্মানিকে ঋণদান বন্ধ করে দেয়। আর জার্মানিকে ঋণদান বন্ধ করার ফলে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে জার্মানি যে মিত্র শক্তিকে ক্ষতিপূরণ বাবদ টাকা দিত, সেই টাকাটা আর জার্মানি দিতে পারে না।
আর জার্মানি যখন মিত্রপক্ষকে তার ক্ষতিপূরণ বাবদ টাকা বা অর্থ দিতে পারে না, তখন মিত্রপক্ষ যে যুদ্ধের জন্য যে ঋণ নিয়েছিল বা অর্থ ধার নিয়েছিল আমেরিকার কাছে, যুদ্ধ বাবদ যে লোন নিয়েছিল যুদ্ধের জন্য, সেই টাকা মিত্রপক্ষ আমেরিকাকে শোধ করতে পারে না। মহামন্দার কারণে আমেরিকা জার্মানিকে ঋণ দান বন্ধ করলো। এর ফলে মিত্রপক্ষ আমেরিকাকে তার ঋণ পরিশোধ করা বন্ধ করে দিল। এরকম একটা যখন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক মহামন্দার ফলে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তখন মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন রাষ্ট্রপতি হোভার 1931 সালে একটা ঘোষণা দিয়েছিলেন যে আগামী 1 বছর বা 30শে জুন 1931 থেকে 30শে জুন 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষতিপূরণ এবং মার্কিন ঋণ শোধ করতে আর হবে না। এই ঘোষণাটাই ইউরোপের ইতিহাসে হোভার মোরাটোরিয়াম নামে পরিচিত। তাহলে 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দাভাব দেখা দিলে আমেরিকাও তো তার প্রভাব পড়ে। জার্মানিকে ঋণ দান বন্ধ করলে জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ মিত্রপক্ষকে তার অর্থ দেওয়া বন্ধ করে দেয়। আর মিত্রপক্ষ জার্মানির কাছে অর্থ না পাওয়ার ফলে আমেরিকার যুদ্ধ বাবদ যে ঋণ, সেই ঋণ পরিশোধ করতে মিত্রপক্ষ অসুবিধা হয়। এরকম একটা অর্থনৈতিক সংকট যখন দেখা দিল, তখন মার্কিন প্রেসিডেন্ট 1931 খ্রিস্টাব্দে 30শে জুন তার পার্লামেন্টে তার বক্তব্যের মাধ্যমে একটা নতুন ঘোষণা দিয়েছিল যে আগামী 1 বছর কোনো ঋণ পরিশোধ করতে হবে না। না হবে জার্মানিকে মিত্রপক্ষকে টাকা দেবে, না মিত্রপক্ষ আমেরিকাকে টাকা দেবে, না জার্মানিকে আমেরিকা টাকা দেবে ধার বা ঋণ। এক কথায় কোনো ঋণ কেউ কাউকে পরিশোধ করবে না এবং আমেরিকা কাউকে এই মুহূর্তে টাকা দেবে না। আগামী 1 বছর এটা চলবে। এই ঘোষণাটাই হোভার মোরাটোরিয়াম নামে পরিচিত। প্রিয় ছাত্রছাত্রী, আমি আবারও বলছি, এই প্রশ্নটার উত্তর খুব সংক্ষিপ্তভাবে পেয়ে যাবে। আমি বলি যদি, তাহলে আমি এই প্রশ্নটার একটা সংক্ষিপ্ত উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমরা ভালো করে খেয়াল করবে। এখানে দেখো যে আমি যে আঙুলটা দিয়ে আছি নিচে, এই প্রশ্নটা এবং তার উপরে একটু উঠে দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে হোভার মোরাটোরিয়াম আছে। দেখতে পাচ্ছ কিনা দেখো, হোভার মোরাটোরিয়াম, পেজ নাম্বারটাও তোমরা ঠিক দেখতে পাচ্ছ। এখানে কালো বৃহস্পতিবার এর অনেক কিছু প্রশ্ন আছে, তোমরা দেখে নিব প্রশ্নটি। আমি এক কথায় কালো কালি দিয়ে মোটা মোটা করে দাগ দিয়ে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা দেখবে। হ্যালো, দেখতে পাচ্ছ এখানে হোভার মোরাটোরিয়াম, কালো বৃহস্পতিবার, কালো মঙ্গলবার, আরো কি কি প্রশ্নগুলো আছে। এই হোভার মোরাটোরিয়াম বা আরো 2-1টা কোয়েশ্চেন আছে, আমি পরে পেজটার একটা ছবি তুলে আমার ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেবে। এবার যেটা আলোচনা করতে যাব, একটু আরো দেখে নি। আমি যে প্রশ্নটা আলোচনা করতে গিয়েছিলাম যে বেনিটো মুসোলিনির নেতৃত্বে কিভাবে জার্মানিতে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদটা কি। স্বভাবত প্রশ্ন জাগে
ফ্যাসিবাদ শব্দটা কোথা থেকে এসছে? ফ্যাসিবাদ শব্দটার অর্থ কি? ফ্যাসিবাদ শব্দটা ফ্যাসেস শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে সর্বময় ক্ষমতার প্রতীক, সর্বময় ক্ষমতার প্রতীক। এবার প্রশ্নটা হচ্ছে ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ প্রকৃতপক্ষে ইতালিতে বেনিটো মুসোলিনি নেতৃত্বে গঠিত যে দল, সেই দলটার নাম ছিল ফ্যাসিস্ট দল। এবং ফ্যাসিস্ট দল প্রচলিত একটি বিশেষ রাজনৈতিক মতবাদকে বলা হয় ফ্যাসিস্ট। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উগ্র জাতীয়তাবাদী ও আগ্রাসী সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থাকে বলা হয় ফ্যাসিবাদ। ফ্যাসিস্ট শব্দটার অর্থ, ফ্যাসিস্ট শব্দটার অর্থ হচ্ছে দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড। প্রাচীন রোমের রাজশক্তির এটা প্রতীক ছিল ফ্যাসিস্ট। বেনিটো মুসোলিনি সেটা কি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন, সম্মান জানিয়েছিলেন প্রাচীন রোমের ঐতিহ্যকে, যার জন্য ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করেছিল। হ্যালো 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 হ্যালো। এবার একবার আমরা দেখে নিব বেনিটো মুসোলিনির নেতৃত্বে কিভাবে ইতালিতে ফ্যাসিস্ট দল বা ফ্যাসিবাদী শক্তি বা ফ্যাসিস্ট একটা রাজনৈতিক দল কিভাবে ক্ষমতা দখল করেছিল। তো তার আগে আমরাকে একবার আমি প্রশ্নটার দিকে যাব। ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল, বা কিভাবে ইতালিতে মুসোলিনি ও ফ্যাসিবাদের উত্থানে সহায়তা করেছিল। প্রশ্নটা আমি লিখে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল, এটা 4 মার্কের কোয়েশ্চেন। ইতালিতে ফ্যাসিবাদী শক্তি শক্তির উত্থান কিভাবে হয়েছিল? বিকল্প কোয়েশ্চেনটা হচ্ছে বা মুসোলিনির নেতৃত্বে, হ্যালো হ্যালো, বা নেতৃত্বে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তি কিভাবে ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান বা মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে ইতালিতে হয়েছিল। উত্থান ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল। কিভাবে হয়েছিল? আচ্ছা,
আমরা এই যে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা, দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা যখন আলোচনা করতে যাব, তাহলে একবার আপনাদের জেনে নিতে হবে বেনিটো মুসোলিনি কে ছিলেন। যাই হোক, 1833 খ্রিস্টাব্দে 29শে জুলাই উত্তর ইতালিতে এক দরিদ্র কর্মকার পরিবারে মুসোলিনির জন্ম হয়েছিল। মুসোলিনির জন্ম হয়েছিল 1883 খ্রিস্টাব্দের 29শে জুলাই উত্তর ইতালিতে এক কর্মকার পরিবারে। তার পরিবার, তার পিতা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন। সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তার পিতার রাজনৈতিক প্রভাব বেনিটো মুসোলিনির জীবনের শুরু থেকেই পড়েছিল। তাই মুসোলিনির যে রাজনৈতিক চেতনা, সেই মুসোলিনির রাজনৈতিক চেতনা তার পিতার কর্মশালা থেকেই তাকে প্রভাবিত করেছিল। যাই হোক, সমাজতান্ত্রিক ভাবধারা পৃষ্ঠপোষক হয়ে উঠেছিলেন এই বেনিটো মুসোলিনি। সেই সময় ইতালির সরকার এই মুসোলিনিকে এক বিপজ্জনক বিপ্লবী হিসাবে চিহ্নিত করেছিলেন, যার জন্য ইতালিতে এই বেনিটো মুসোলিনিকে খুব তড়িঘড়ি তাকে কারাগারে বা কারারুদ্ধ করা হয়েছিল। 1912 খ্রিস্টাব্দে কারা থেকে মুক্তি পেয়ে মুসোলিনি তৎকালীন সময়ে আভান্তি পত্রিকা, অর্থাৎ সমাজতান্ত্রিক পত্রিকা আভান্তি বা প্রগতি পত্রিকার দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। তারপর থেকেই তাকে আর পিছনে তাকাতে হয়নি। ইতালির বুকে আস্তে আস্তে তিনি জনপ্রিয়তা লাভ করে বিখ্যাত হয়ে উঠেছিলেন। যুদ্ধ সংক্রান্ত মতামতকে কেন্দ্র করে সমাজতন্ত্র বিশ্বাসী নেতৃত্বের সঙ্গে বেনিটো মুসোলিনির মত পার্থক্য দেখা দিয়েছিল, যার জন্য ইতালির বুকে যে সমাজতন্ত্রের দল ছিল, সেই দল থেকে বেনিটো মুসোলিনিকে বহিষ্কার হতে হয়েছিল। যাই হোক, যখন প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির বুকে ঘোরতর একটা সমস্যা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্যাগুলো প্রকট হয়ে দেখা দিয়েছে, সেই সময় সেই সুযোগ বুঝে বা তৎকালীন সময়ে সরকার এই উদ্ভূত সমস্যাগুলোর সমাধানে যখন ব্যর্থ, বেনিটো মুসোলিনি এই সুযোগেই সদ্য সেনাবাহিনী থেকে চাকরিহারা সৈনিক বা কর্মচ্যুত সৈনিকদের নিয়ে এবং দেশপ্রেমিক কিছু মানুষকে নিয়ে তিনি একটা সমাবেশের আহ্বান করেছিলেন। সেখানেই 1919 খ্রিস্টাব্দের 23শে মার্চ সেই মিলান শহরে যে সভা আহ্বান করেছিলেন, সেই মিলান শহরে এই ফ্যাসিস্ট দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই ফ্যাসিস্ট দলের প্রতীকটা ছিল ফ্যাসিস্ট দলের প্রতীক ছিল ফ্যাসিস, আর ফ্যাসিস্টটা হচ্ছে দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড, যেটা রোমের বা প্রাচীন রোমের
রাজশক্তির একটা প্রতীক ছিল। সেই প্রাচীনভাবে রাজশক্তির প্রতীককে সম্মান জানিয়েই মুসোলিনি তার দলটার নাম রেখেছিলেন ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট শব্দের অর্থ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। যাই হোক, তাহলে আমরা দেখলাম ইতালিতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য কারণের ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইতালিতে ঘোরতর একটা সংকট চলছে, সেই সময় কর্মচ্যুত কিছু সৈনিক এবং দেশপ্রেমিক মানুষদের নিয়ে ইতালির বুকে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করে এই ফ্যাসিস্ট দলের মাধ্যমে তিনি ইতালিতে ক্ষমতা দখল করলেন। দেখা যাক, এবার আমরা কারণগুলোই আলোচনা করব। কি এমন ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, আমি সংক্ষিপ্ত বললাম। এবার যদি আমি পয়েন্ট টু পয়েন্ট বলতে যাই, তাহলে আমাকে প্রথমতই যে একটা পয়েন্টের কথা উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি। ভার্সাই সন্ধির ত্রুটি বা ভার্সাই চুক্তির ত্রুটি, ভার্সাই চুক্তির ত্রুটির ফলেই বা ত্রুটি ইতালিতে মুসোলিনিকে বা ফ্যাসিস্ট দলকে ক্ষমতা লাভের সহায়তা করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি মিত্রপক্ষের সঙ্গে যোগ দিলেও যুদ্ধ শেষে ভার্সাই সন্ধির দ্বারা আলবেনিয়া, বিমানবন্দর ইত্যাদি বা আফ্রিকার কিছু উপনিবেশ ইতালির দখলে ছিল, সেগুলোকে হারাতে হয়েছিল ইতালিকে। ফলে ক্ষুব্ধ ইতালিবাসী সে দেশের প্রচলিত সরকারের উপর বা গণতান্ত্রিক সরকারের উপর আস্থা হারিয়েছিল। এক কথায়, মিত্রশক্তির অন্যান্য দেশ যেভাবে ভার্সাই চুক্তির দ্বারা লাভবান হয়েছিল, ইতালি সেইভাবে লাভবান হতে পারেনি, বরং আন্তর্জাতিক ঔপনিবেশিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ভৌগোলিক মানচিত্রের ক্ষেত্রে ইতালির অনেকটা লস হয়ে গিয়েছিল বা ইতালি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। যার জন্যে তৎকালীন সময়ে সরকারকেই ইতালিবাসী দায়ী করেছিল, বা তৎকালীন সময়ে যে সরকার ছিল সেই সরকার সম্বন্ধে তাদের একটা সন্দেহ জেগে গিয়েছিল এবং যোগ্যতা নিয়ে ইতালিবাসীর প্রশ্ন জেগে উঠেছিল। একটা কারণ। দ্বিতীয় কারণ, অর্থনৈতিক দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে সারা বিশ্বে যেরকম অর্থনৈতিক দুর্দশা শুরু হয়েছিল, ইতালিতেও দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য অভাব, বেকারত্ব, বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি, এক কথায় মানুষের জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছিল। জীবন জীবিকার বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। একদিকে অর্থাভাব, খাদ্য অভাব, বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধি, এই সংকটময় মুহূর্তে তৎকালীন সময়ে যে গণতান্ত্রিক সরকার ছিল, সেই সরকার এই সব সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিল। যার জন্য ইতালিবাসী তৎকালীন সময়ে সরকারের উপর আস্থা হারিয়েছিল, বা এই সব কারণে ইতালির মানুষের মনে গভীর
ক্ষোভ সৃষ্টি হয়েছিল। যখন অর্থনৈতিকভাবে ইতালি পিছিয়ে গেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, সেই সময় শ্রমিকদের অবস্থা খারাপ, শিল্পপতিদের অবস্থা খারাপ, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, মজুরির বৃদ্ধিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে গেছে, আকাশ ছোঁয়া মূল্য। এর পরিপ্রেক্ষিতে তারা মজুরি বৃদ্ধির দাবি করেছিল, কিন্তু তৎকালীন সময়ে না দিয়েছিল সরকার মজুরি বৃদ্ধি করার সহযোগিতা করেছিল না, শিল্পপতিরা বা কারখানার মালিকরা মজুরি বৃদ্ধি করেছিল শ্রমিকদের। এইরকম একটা পরিস্থিতিতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন কলকারখানার যাবতীয় মালগুলো তারা বা উৎপাদিত শিল্পজাত উৎপাদিত পণ্যগুলো সব তারা লুট করে নিয়েছিল। দাঙ্গা শুরু হয়ে গিয়েছিল, মালিক শ্রমিকের মধ্যে মারামারি, এক কথায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। লুট, দাঙ্গা, দস্যুবৃত্তি প্রভৃতি ঘটনা দিনের পর দিন বেড়েই চলছিল। এর ফলে 1919 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যে ইতালিতে ছটা মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এক মন্ত্রিসভা ব্যর্থ হওয়ার পরে নতুনভাবে মন্ত্রিসভা তৈরি করেছিল, যাতে এই সংকটময় মুহূর্তের অবসান ঘটিয়ে নতুনভাবে ইতালিকে জাগিয়ে তুলতে পারে। এর আশা নিয়ে ছয়বার ইতালির মুখে মন্ত্রিসভার পরিবর্তন ঘটানো হয়েছিল, কিন্তু কোনো মন্ত্রিসভায় এই সংকটময় মুহূর্ত, অর্থনৈতিক দুর্দশা, রাজনৈতিক অস্থিরতা থেকে ইতালিকে মুক্ত করতে পারেনি। শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছিল, কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, মালিক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গিয়েছিল। এই দ্বন্দ্বের ফলে যখন একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সব কারণেই ইতালির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এই সুযোগেই ফ্যাসিস্ট দলের নেতা বেনিটো মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে ইতালির এই সংকটকে ব্যবহার করে প্রবল জনপ্রিয়তা অর্জন করে ইতালির ক্ষমতা দখল করেছিল। এ প্রসঙ্গে একটু আলোচনা করা দরকার যে দিনের পর দিন যখন বেনিটো মুসোলিনির জনপ্রিয়তা উত্তর এবং দক্ষিণ ইতালিতে বাড়ছে, সেই সময় গণতান্ত্রিক সরকারকে পরাজিত করে দেওয়ার একটা মোক্ষম সময় বুঝে বেনিটো মুসোলিনি নির্বাচনের ডাক দিয়েছিলেন, আহ্বান করেছিলেন। নির্বাচন লড়াই করে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মুসোলিনি যখন সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন তিনি জবরদস্তিভাবে ইতালির রাজধানী রোমের দিকে অগ্রসর হলো তার ওই ফ্যাসিস্ট বাহিনীকে নিয়ে, এবং তখনকার ক্ষমতাসীন দলের নেতা যুদ্ধ না করে, দ্বন্দ্বে না জড়িয়ে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছিল। এ প্রসঙ্গে উল্লেখ রাখা প্রয়োজন বা মনে রাখা দরকার যে বেনিটো মুসোলিনি ক্ষমতা দখল করার পরে বিরোধী শক্তি যাতে আর মুসোলিনির বিরুদ্ধে আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, যার জন্যে সমস্ত বিরোধী দলের নেতা, সমস্ত নেতাকে, সমস্ত বিরোধী দলের সদস্য প্রতিনিধিদের গ্রেপ্তার করে প্রত্যেকটা প্রতিনিধিকে হত্যা করেছিলেন এবং রোমে বেনিটো মুসোলিনির বিরোধী শূন্য করে দিয়ে ইতালির ক্ষমতা তিনি দখল করেছিলেন। ঠিক আছে, এবার আমি একটা পেজ বা দুটো পেজের ছবি তুলে দেব। ওই পেজ থেকেই যে কালো
মোটা হরফে দাগ দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো 2 মার্কের, সেই 2 মার্কের কোশ্চেনগুলো তোমরা নিজেরা তৈরি করবে, ভালোভাবে পড়বে। যদি নিজেরা ভালোভাবে না পড়ো তাহলে কোনো লাভ হবে না। আশা করছি তোমরা পড়ছো এবং ভালোভাবে পড়বে, ভালো রেজাল্ট করবে, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।